প্রিয় দর্শক, এতদিন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সদস্যদের কর্মকাণ্ড, ব্যাফাস কথাবার্তা নিয়ে কথা বলেছি আমার ভিডিওতে, আমার চ্যানেলে একাধিকবার কথা বলেছি বিভিন্ন ভিডিওতে। মির্জা আব্বাস, মির্জা ফখরুল, রিজভী সাহেব, দুলু, অ্যানি এদের নিয়ে কথা বলেছি। এরা বিভিন্ন সময় ব্যাফাস কথাবার্তা বলছিলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, বিশেষভাবে হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করেছেন অপ্রাসঙ্গিকভাবে, অপ্রয়োজনীয়ভাবে। অনেক সময় নির্বাচন নিয়ে কথা বলেছেন, নির্বাচনকে তারা জপ মালা বানিয়ে ফেলেছেন। নির্বাচন 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 24/7 365 শুধু নির্বাচন নির্বাচন করছিলেন। আর এই নির্বাচনকে প্রমোট করতে গিয়ে ব্যাফাস কথাবার্তা চলছিল। কেউ বাদ নেই, বিএনপির সমস্ত কেন্দ্রীয় নেতারা। ফজলুর রহমানের কথা যদি বলি, অ্যাডভোকেট ফজলুর রহমান, তাকে নিয়েও কথা বলেছি। অনেক ব্যাফাস কথাবার্তা তিনি বলেছেন এবং তাদের কথাবার্তা জুলাই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানকে ক্রমাগত দুর্বল করছিল এবং এখনো করছে। সংহতি প্রকাশ করবার বদলে তারা নানাভাবে তাদের কথাবার্তার মাধ্যমে সরকারকে দুর্বল করে চলছিলেন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একরকম চ্যালেঞ্জের মুখে রেখেছে বিএনপি বরাবরই। তো তাই এই নেতাদের বিরুদ্ধে কথা বলেছি বরাবরই, মেয়াদোত্তীর্ণ নেতাদের বিরুদ্ধে। আর জনাব তারেক রহমানের প্রশংসা করেছি, বরাবরই বলেছি যে তারেক রহমান আজকাল অনেক ম্যাচিউর কথাবার্তা বলছেন। আগের তারেক রহমান আর তিনি নন, কারণ তিনি গণতন্ত্রের সূতিকাগার ইউকেতে থাকছেন বহু বছর থেকে, আর সেখানে তাদের রাজনীতি কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছেন। তো আমার মনে হচ্ছিল তিনি যেহেতু মেপে কথা বলেন, তার শব্দ চয়ন আমি পছন্দ করি, বাক্য গঠন, তার বাংলা চমৎকার, গুছিয়ে কথা বলেন, আমি প্রশংসাই করেছি বরাবরই। আর শান্তভাবে কথা বলেন যখন বলেন, তো তাকে একভাবে মূল্যায়ন করেছি, আর মেয়াদোত্তীর্ণ নেতাদের অন্যভাবে মূল্যায়ন করেছি। তো বলেছি যে তারেক রহমান তো এভাবে কথা বলেন না, আপনারা কেন বলছেন? তো আজ মানব জমিন সহ অনেকগুলো পত্রিকা তারেক রহমানের একটি বক্তব্যকে উদ্ধৃত করে রিপোর্ট করেছে, অনেকগুলো পত্রিকা। তো আমি মানব জমিন থেকে বলছি, মানব জমিনের হেডলাইন ছিল আজকে, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে সরকার, তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে সরকার। তো এটি একটি ভয়ঙ্কর অভিযোগ আমার চিন্তায়। আর তিনি এই বক্তব্য রেখেছিলেন আজকে, ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, ভার্চুয়ালি একটি মিটিংয়ে, আসলে একটি পুনর্মিলনীতে, যেটি আজকে অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর ফার্ম গেটের খামার বাড়িতে বার্ক অডিটোরিয়ামে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের উদ্যোগে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ছিল আসলে সেইটি। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি জয়েন করেছিলেন লন্ডন থেকে। আর সেখানে তিনি বক্তব্য রাখছিলেন, আর বক্তব্যের এক পর্যায়ে তিনি এই ব্যাফাস মন্তব্যটি করেন যে সরকার ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট করবার চেষ্টা করছে। অন্যান্য বিষয়ে অভিযোগ করছিলেন, যেমন তিনি অভিযোগ করেছিলেন গত বৃহস্পতিবার দিন পুলিশ ভুল করে ঢাকায় 2013 সালে গুম হওয়া ঢাকা মহানগর বিএনপির একজন নেতা, যার নাম হলো সাজেদুল ইসলাম সুমন। 2013-তে সুমন র্যাব কর্তৃক গুম হয়েছিলেন, সেই থেকে আজ অব্দি তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি, বিষয়টি দুঃখজনক। তো 2014-তে সুমনের বোন সমব্যথীদের নিয়ে, আরো যারা বিভিন্ন পরিবারের গুম হয়েছিলেন, সেই সমব্যথী লোকদের নিয়ে একটি সংগঠন করেছিলেন মায়ের ডাক নামে। তো সেই মায়ের ডাকও বিভিন্ন কারণে আলোচিত হয়েছে দেশে। তো গত বৃহস্পতিবার দিন পুলিশ ভুল করে সুমনের বোনের বাসায় গিয়েছে সুমনকে খোঁজবার জন্য। সম্ভবত সুমনকে গ্রেপ্তার করতে চাচ্ছিল কোনো কারণে, আগের কোনো মামলা হবে বা এমন কিছু হবে। তো এটি নিয়ে বেশ বিভিন্ন মিডিয়া সরব হয়েছে, পুলিশের সমালোচনা করেছে, এবং যেই দারোগা গিয়েছিলেন সুমনকে খুঁজতে, তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। তো আমিও এই বিষয়টি নিন্দা করি, পুলিশের অদক্ষতা এবং অনভিজ্ঞতা, আমি বলবো অর্বাচীনতা। পুলিশ কিন্তু এই প্রথমবার বিএনপির কোনো নেতাকে খুঁজতে গিয়ে এমন ভুল করেছে তা না, এর আগেও পুলিশ এইসব কাজ করেছে, মৃত ব্যক্তির বাসায় খুঁজতে গিয়েছে, মৃত ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়েছে। তো এটি বাংলাদেশ পুলিশের স্বভাব সুলভ অনভিজ্ঞতা, অযোগ্যতা, এইসব বলা যেতে পারে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায় ছিল না। ওই দারোগাকে কিংবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ যিনি সেই দারোগাকে পাঠিয়েছিলেন, এগুলো তাদের ব্যক্তিগত অযোগ্যতা, প্রফেশনাল ইনএফিশিয়েন্সি আমি বলব। তো সেটি ভিন্ন প্রসঙ্গ, এই জন্য সরকার দায়ী না, তারপরেও সরকারের উপর বর্তায় বিষয়টি। তো আমি একমত তারেক রহমান সাহেবের সঙ্গে এই বিষয়ে। আর আরেকটি বিষয়ে কথা বলেছেন
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে ব্যাংককে চলে যাওয়া নিয়ে, ঢাকা এয়ারপোর্ট কিভাবে ছাড়লেন, এইসব বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে কেউ দায় নিচ্ছে না, সমালোচনা করেছেন। আমিও একমত, আমিও একে সমালোচনা করি। কিভাবে গেলেন আব্দুল হামিদ, কেন গেলেন, কেন যেতে দেওয়া হলো তাকে, এবং এই জন্য কে দায়ী? আমি এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি এবং আমি তদন্ত চাচ্ছি বিষয়টি। তো এই বিষয়ে আমি একমত তারেক রহমান সাহেবের সঙ্গে, আমার কোনো দ্বিমত নেই। বাট এটি তিনি কেমন অভিযোগ করলেন যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার ফাটল ধরাবার চেষ্টা করছে। এইটি একটি ভয়ঙ্কর অভিযোগ তারেক রহমানের মতো লোকের কাছ থেকে। আর এইটি অনাকাঙ্ক্ষিত, আমরা এটি আশা করিনি। বিভিন্ন কারণে সরকারের পরিস্থিতি খুব একটা স্মুথ যাচ্ছে এরকম না। নানা মুখী ষড়যন্ত্রের শিকার সরকার, নানা প্রতিকূলতা নিয়ে কাজ করছে। হ্যাঁ, বিএনপির কথা মতো তারা রাতারাতি নির্বাচন দিতে পারেনি, কারণ আসলে জুলাই অগাস্ট আন্দোলন রাতারাতি কোনো নির্বাচনের জন্য হয়ওনি। এই আন্দোলন হয়েছিল রাষ্ট্রযন্ত্রের সংস্কারের জন্য, সুন্দর নতুন আরেকটি বাংলাদেশ তৈরি করবার জন্য, যে বাংলাদেশে মানবিক মর্যাদা সমুন্নত রেখে মানুষের নাগরিক হিসেবে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো মাথা উঁচু করে, এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম আমরা। আর সেই দাবিতেই কিন্তু জুলাই অগাস্ট আন্দোলন হয়েছিল। ফেসিস্ট হাসিনাকে নামানো হয়েছিল, হাসিনা পালিয়ে গেছে, হাসিনা সরকারের পতন হয়েছে। তো নির্বাচন, হ্যাঁ নির্বাচন অনাকাঙ্ক্ষিত কিছু না, নির্বাচন তো লাগবেই। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য নির্বাচন লাগবে। কিন্তু বিএনপির যতটা তাড়া ছিল নির্বাচনের জন্য, আমাদের কারো অতটা তাড়া ছিল না, কোনো রাজনৈতিক দলের অতটা তাড়া ছিল না, নেইও। বিএনপি ছাড়া সবাই চাচ্ছে যে সংস্কার করে তারপর নির্বাচন হবে, শুধু বিএনপি চায়নি। বিএনপি চেয়েছে সম্ভব হলে দায়িত্ব নেবার পর দিনই নির্বাচন, এরকম ছিল বিষয়টি বিএনপি পক্ষ থেকে। তো নির্বাচন নিয়ে কথা বলছে বিএনপি, ঠিক আছে, বরাবরই বলছে। কিন্তু এটি কেমন অভিযোগ যে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করবার চেষ্টা করছে? এইটি আনএক্সেপ্টেবল এবং আজগুবি একটি অভিযোগ। তো তারেক রহমান এখানে খুবই সাধারণ হয়ে গেলেন। তাকে অনেক বেশি অসাধারণ ভাবছিলাম, অসাধারণ কথা বলছিলেন, অসাধারণভাবে তার দলকে গোছাচ্ছিলেন, গুছিয়েছেন অনেক বছর ধরে, সেই সব ঠিক আছে, প্রশংসা করেছি। কিন্তু এখন তিনি যা বললেন, তার কথার সঙ্গে, তার বক্তব্যের সঙ্গে, তার মতামতের সঙ্গে, তার লাইন অফ থিঙ্কিং এর সঙ্গে আমি তো মেয়াদোত্তীর্ণ নেতাদের কোনো পার্থক্য এখন আর খুঁজে পেলাম না। আজকের বক্তব্যে আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। এই তারেক রহমানকে তো আমি চিনতাম না অনেক মাস থেকে, অনেক বছর থেকে। এই কোন তারেক রহমান? কেন বললেন তিনি এমন বক্তব্য, কেন দিলেন এমন বক্তব্য? এইটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর এইটি ফেসিবাদী শক্তিকে শুধু শক্তিশালী করবে, ফেসিবাদকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে। আর কোনো উপকার এই দেশের করবে না, এই দেশের সরকারের করবে না, রাজনীতির কোনো উপকার করবে না। এটি একটি অবাঞ্ছিত বক্তব্য, অগ্রহণযোগ্য। তারেক রহমান তার এই বক্তব্য যদি উইথড্র করেন সবচেয়ে ভালো হয়। এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য না। সুপ্রিয় দর্শক, আমার ফিলিংস আপনাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছে ছিল, তাই করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।